আমাদের যা কার্বন স্টক রয়েছে এই কোস্টাল ম্যানগ্রোভ ইকোসিস্টেম এবং ওশান ইকোসিস্টেমের মধ্যে, সেটাকে যদি আমরা ক্রেডিট করে বিক্রি করতে পারি কখনো একটা মার্কেট মেকানিজমের মধ্যে, যারা অ্যাকচুয়ালি ধরো এই কার্বন পজিটিভ দেশগুলোকে বা ইন্ডাস্ট্রিয়ালাইজ দেশগুলোকে, সেখানে আমাদের একটা হিউজ রেভিনিউ জেনারেশন হতে পারে। সেটা আমরা এখন অবধি সেই জায়গায় যাইনি, সেই জায়গায় এক্সপ্লয়েট করিনি, কিন্তু ডেফিনেটলি ব্লু ট্যুরিজম মানে মেরিন ট্যুরিজম, ব্লু প্রোডাক্টস যেমন ফিশারিজ, অন্যান্য ক্রাস্টাসিয়ান স্পিসিস ইত্যাদি ইত্যাদি, এবং আমাদের এই ধরনের শিপিং অ্যান্ড পোর্টাল অ্যান্ড কানেক্টিভিটি, এই জায়গাগুলোকে একটা বুস্ট করার দিকে প্রবণতা গেছে এবং এটা একটা হিউজ ডেভেলপমেন্ট। কিন্তু আমি চাইবো যে ওভার টাইম আমরা ওই জায়গাতেও মুভ করি। সেটা কবে হবে, কিভাবে হবে, সেটার জন্য আলাদা একটা স্টেটমেন্ট লাগবে, সেটা বাজেটে সম্ভব না, আলাদা ইনস্টিটিউট। এবং আমি এক্সপেক্ট করবো যে আইদার ফাইন্যান্স মিনিস্ট্রি এবং মিনিস্ট্রি অফ এনভায়রনমেন্ট অ্যান্ড ফরেস্ট অ্যান্ড ক্লাইমেট চেঞ্জ তারা একসাথে সেটার উপর কাজ করে। একটা জিনিস বলুন, সেটা হচ্ছে যে মানুষের পকেটে কি বেশি টাকা ঢুকবে? কারণ ট্যাক্সের কথা, নতুন নতুন ট্যাক্স বিল আসতে চলেছে, এটা আজকে নির্মলা সীতারামন বললেন। সুতরাং সেই জায়গায় দাঁড়িয়ে মানুষের কি একটু রিলিফ হবে? ইনকাম ট্যাক্সটা কি আরো নতুন করে? না, সেরকম কিছু আমি দেখছি না, সেরকম কিছু না। সেটা তো অ্যাকচুয়ালি স্ট্রাকচারে কোনো চেঞ্জ হবে বলে মনে হয় না। যদি স্ট্রাকচারাল চেঞ্জ হতো, রেটে যদি চেঞ্জ হতো, তাহলে সেটা অ্যানাউন্স করা হতো। স্ট্রাকচার মনে হচ্ছে স্ট্রাকচার রিমেইনস দ্য সেম। ফিনান্স বিলটা দেখতে হবে, কিন্তু আমি কোথাও দেখিনি যে রেটে কোনো চেঞ্জ হয়েছে। যেটা হবে সেটা হচ্ছে কমপ্লায়েন্সের জায়গাগুলো থেকে, যে কতটা ওই যে প্রভিশনসগুলো উনি বললেন যে কতটা পেনাল্টি পড়তে পারে। কমপ্লায়েন্স কিছু জায়গায় অ্যাকচুয়ালি স্ট্রং করা হয়েছে, অতিরিক্ত স্ট্রং করা হয়েছে, কিছু জায়গায় পেনাল্টি কমানো হয়েছে, হয়তো মাইনারগুলোর ক্ষেত্রে। মেজরগুলোর ক্ষেত্রে বোধহয় 100% পেনাল্টি দিতে হচ্ছে। সুতরাং সেখানে কিন্তু খুব স্ট্রিক্ট কমপ্লায়েন্সের দিকে যাওয়াও হচ্ছে, এবং এটা দরকার। ট্যাক্স কমপ্লায়েন্স কিছু ক্ষেত্রে স্ট্রিক্ট হওয়া দরকার, তাহলে গভর্নমেন্টাল রেভিনিউটা একদিক দিয়ে যেমন ট্যাক্স র্যাশনালাইজেশন হচ্ছে, অনেককে আমি ট্যাক্স রেটের আন্ডারে আনছি, সেক্ষেত্রে গভর্নমেন্টাল রেভিনিউটাও বাড়ছে, অথচ মানুষের যারা ধরো যাক ল অ্যাবাইডিং, যারা নিয়ম মেনে চলছে, আইন মেনে চলছে, তাদের কোনো অসুবিধা হবে না। ঠিক। আমি এবারে যে আলোচনাটায় আসবো অত্যন্ত গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে কোথাও গিয়ে এই বাজেটটা দেখে কি মনে হচ্ছে যে এক্সপোর্ট করার জন্য তৈরি এবার ইন্ডিয়া? কারণ গোটা বিশ্বের কাছ থেকে ভারত শুধু নিয়ে এসেছে এতদিন। ভারত যে এবার একেবারে মেক ইন ইন্ডিয়া স্লোগানটাকে সামনে রেখে ভারত যে এবার স্বয়ং সম্পূর্ণ, সেটা বোঝানোর সময় এসে গিয়েছে। কারণ কোথাও গিয়ে যেভাবে বাজেটের ওপর জোর দেওয়া হচ্ছে, ডেটা সেন্টার থেকে শুরু করে টেক্সটাইল হাব বা যেভাবে এমএসএমই গুলোকে দেখা হচ্ছে, তার মানে ইন্ডিয়া বানাবে আর কেনার জন্য অপেক্ষা করবে গোটা বিশ্ব। ভারত কতটা ডিফেন্সের দিক থেকে স্বয়ং সম্পূর্ণ হচ্ছে, এবং এই আত্মনির্ভর ভারত এগোনোর পথে ঠিক কি কি বলা হচ্ছে। আমি একটু নীলাঞ্জন বাবুর কাছে আসবো এই জায়গাটাতে, যে এই ডিফেন্সের বিষয়ে ভারত কতটা নজর দিল, বাজেট থেকে আপনি কতটা বুঝতে পারলেন? ডিফেন্সের বিষয়ে দুটো তিনটে জিনিস আছে। একটা হচ্ছে কাস্টমস ডিউটি এক্সেম্পশন হয়েছে এবং মেজরলি এক্সেম্পট করা হয়েছে ডিফেন্স এবং সিভিল এবং ডিফেন্সে। কতটা অ্যালোকেশন হয়েছে সেটা ফাইন্যান্স বিলটা না দেখলে আমি বুঝতে পারবো না বেড়েছে না কমেছে। জেনারেলি আমি যদি বলি যে ইনফ্রাস্ট্রাকচারে 10 থেকে 12%, অ্যারাউন্ড 10% বোধহয় বেড়েছে। সেইটা এখন এইটা কোন কোন জায়গায় যেগুলো ইনসার্জেন্সি বেল্ট ছিল বা রেড করিডোর ছিল, সেখানে কতটা বাড়ানো হয়েছে, কি হয়েছে, ইনফ্রাস্ট্রাকচার কি হবে, সেটা তখন দেখা যাবে। বর্ডার এরিয়াতে কি ধরনের ইনফ্রাস্ট্রাকচার, রোডওয়েজ ডেভেলপ হচ্ছে, ব্যাপার ছিল অনেকগুলো জায়গাতে ফেন্সিং আছে, রোডওয়েজ তৈরি করার ব্যাপার আছে বহু জায়গাতে, যেমন তেরাইয়ার্কের জায়গাটা আছে, সেখানে সেই সিচুয়েশনে কি কি হবে, সেইগুলো সবই, এগুলোর মানে ইনডাইরেক্টলি এগুলো সব ডিফেন্স মেকানিজমটাকে বুস্ট করে। আর ডেফিনেটলি এইটা একটা বড় দিক যে আমাদের নিউক্লিয়ার পাওয়ার, নিউক্লিয়ারের কথাটা তখন তুমি তুললে, এটা কিন্তু নিউক্লিয়ার সস্তা হওয়ার চেয়েও বড় জিনিস হচ্ছে এটা একটা স্টেটমেন্ট যে আমাদের ফসিল ফুয়েলের ওপর, অর্থাৎ পেট্রোল আর ডিজেলের ওপর এবং নির্ভরশীলতাটা কমানোর জন্যই ঘটনাটা। তো সেদিক দিয়ে আমরা কতটা ওই দিকে মুভ করতে পারি। আরেকটা জিনিস, নিউক্লিয়ারের উপর ডিপেন্ডেন্ট হলে কিন্তু বিদ্যুৎ বা এই ধরনের সেক্টরগুলোতে এনার্জি সিকিউরিটির জায়গাটা ঠিকই, কিন্তু আমাদের এটা একটা ক্লাইমেট চেঞ্জের সাথেও জিনিসটার একটা লিঙ্কেজ আছে যে ফসিল ফুয়েলের ইউজেজটা কমানো। কিন্তু শুধু নিউক্লিয়ার দিয়ে তো হবে না, আমাদের ওভারঅল রিনিউয়েবলের দিকে মুভ করার একটা কথাও বলা হচ্ছে। সেটা এখন সেটা সম্বন্ধে আমি খুব যে আলাদা করে কিছু শুনেছি বাজেটে মনে পড়লো না। সেটা একটা দিক যে এনার্জি সিকিউরিটির কনটেক্সটেই, কারণ এনার্জি সিকিউরিটিটাকে আমাদের ধরতে হবে আবার ক্লাইমেট চেঞ্জ কনটেক্সটে, সেটাও একটা বড় জিনিস, শুধু এনার্জি সিকিউরিটি বলে গেলেও তো হবে না। আবার অন্যদিকে যেটা আমি ভেবেছিলাম বাজেটে আসবে এই জায়গা থেকেই, সেইটা হয়নি। সেটা হচ্ছে, কারণ যদিও সেটা ইকোনমিক সার্ভেতে খুব বড় করে চিফ ইকোনমিক অ্যাডভাইসার বলেছিলেন
সেটা হচ্ছে ক্লাইমেট অ্যাডাপ্টেশনের কথা। অ্যাডাপ্টেশন ফাইন্যান্সিং বা অ্যাডাপ্টেশন ফান্ডিংয়ের কথা আলাদা করে এই বাজেটে কিন্তু আমি শুনিনি, বাজেট স্পিচেও শুনিনি। যেটুকু শুনেছি সেটা এই মিটিগেশন কম্পোনেন্টে, এই নিউক্লিয়ারের দিকে যাওয়া বা এই ধরনের এনার্জি কম্পোনেন্টের জায়গাটা। তো সেইটা আমার পক্ষে আমি বলবো অ্যাজ অ্যান এনভায়রনমেন্টাল ইকোনমিস্ট বা আজকের অর্থনীতিবিদ, ডেভেলপমেন্ট ইকোনমিস্ট হিসেবে সেটাতে আমি একটু হতাশ ওই একটি দিকে। কারণ আমরা দেখতে পাচ্ছি যে এবার বিশেষ করে ওপরের দিকটা, উত্তরের দিক থেকে যেভাবে বন্যাটা হচ্ছে সেটা কিন্তু নিচের দিকগুলোতে গিয়ে একটা প্রবলেম সৃষ্টি করে দিচ্ছে, এবং এটা কিন্তু একটা এনভায়রনমেন্ট চেঞ্জের উপর একটা বিশাল প্রভাব। এবং সেটা কিন্তু বুঝতে হবে যে এটা এই মিটিগেশন বা এনার্জি ট্রানজিশন করে কিন্তু একদিনে হবে না, ক্লাইমেট চেঞ্জকে আমরা কমব্যাট করতে পারবো না। ওই ওপরের যেটা গঙ্গোত্রীতে কি ঘটছে বা আমাদের সুন্দরবনে কি ঘটছে সেটা কিন্তু এনার্জি ট্রানজিশনে হবে না অ্যাড্রেস করা। সেটার জন্য আমাদের অ্যাডাপ্ট করতে হবে, সেই অ্যাডাপ্টেশনের জন্য টাকা লাগবে, প্রচুর টাকা লাগবে। কারণ গ্লোবালি অ্যাডাপ্টেশন ফাইন্যান্সিং গ্যাপটা কিন্তু দিনকে দিন বাড়ছে। আজকে আমাদের প্রায় $350 মিলিয়ন হচ্ছে অ্যাডাপ্টেশন ফাইন্যান্সিং গ্যাপ গ্লোবালি, এবং ভারত, এবং তার ম্যাক্সিমামটা হচ্ছে কিন্তু আমাদের এই গ্লোবাল সাউথ বা ডেভেলপিং নেশন, এবং ভারতবর্ষেও সেই গ্যাপটা কিন্তু বিশাল। তো সেইটার জন্য আমি ভেবেছিলাম যে হয় একটা অন্য কোনো স্কিম হবে যেটার বেসিসে প্রাইভেট সেক্টর থেকে উনি টাকা তোলার কথা বলবেন, সেরকম আমি কিছু শুনি, এখনো পর্যন্ত সেটা শোনা যায়নি। আমি আর্যর কাছে একটু আসি। এই যে রেয়ার আর্থ করিডোরের কথা একটা বলা হয়েছে তামিলনাড়ু, কেরালা, উড়িষ্যা, এবং আরও যেটা অত্যন্ত গুরুত্বপূর্ণ যে টেক্সটাইল এবং জুট হাবটাতে জোর দেওয়া হচ্ছে, তাহলে কি কোথাও গিয়ে এগুলো এক্সপোর্ট মার্কেটটাকে আরো বেশি করে দেখছে? আমি এটা একটু আপনার কাছ থেকে একটু ক্লিয়ার হতে চাই। ডেফিনেটলি, কারণ কি রেয়ার আর্থে যে সমস্যাটা আমরা দেখছি গত 1 বছর ধরে, স্পেশালি যে ইউএসএ, চায়না, যারা এই রেয়ার আর্থগুলো এক্সপোর্ট করে, স্পেশালি চায়না একটা নতুন রেয়ার আর্থ এক্সপোর্ট পলিসি এনেছে, যেখানেও লিমিট করে দিচ্ছে যে কতটা এক্সপোর্ট করা যাবে। তাতে কি হচ্ছে, রেয়ার আর্থের দাম বেড়ে যাচ্ছে। এবার রেয়ার আর্থের বেসিসে যে ম্যানুফ্যাকচারিংগুলো হচ্ছে ইন্ডিয়াতে ম্যানুফ্যাকচারিং সেক্টরের, মানে যেটা নিয়ে গ্রিনল্যান্ডকে নিয়ে এত টানাটানি আর কি ডোনাল্ড ট্রাম্পের। হ্যাঁ, তো ওই রেয়ার আর্থের যখন যদি সাপ্লাইটাই কমে যায় আমাদের এখানে, তাহলে আমাদের ম্যানুফ্যাকচারিং অ্যাজ আ হোল এফেক্ট হচ্ছে। ম্যানুফ্যাকচারিং সেক্টরে যখন ওই প্রোডাকশন ক্যাপাসিটিটা কমে যাচ্ছে, ম্যানুফ্যাকচারিং গ্রোথ কম পড়ছে, আমরা একটা এমপ্লয়মেন্টের দিক থেকেও ধাক্কা খাচ্ছি। প্লাস যেটা আমাদের এক্সপোর্ট আমরা যেটা করতে চাইছি যে মেক ইন ইন্ডিয়া, সেটা আমরা কী করি, আমরা ম্যাক্সিমাম জিনিসেই আমাদের সারা 1947 থেকে আমাদের কম্পারেটিভ অ্যাডভান্টেজ সবসময় রয়েছে লেবারে। এবার রেয়ার আর্থের মতন জিনিস, এইগুলোকে আমরা এখানে আনি, আমরা এগুলোর ওপরে কাজ করি, এগুলোকে ফাইনাল গুডস বানাই, আর তারপরে আমরা এক্সপোর্ট করি। কিন্তু এই ইনপুটগুলোর দাম বেড়ে গেলে আমাদের যেই কম্পারেটিভ অ্যাডভান্টেজটা লেবারের, ওখানে আমরা মার খেতে চলেছি। ওখান থেকে আমরা এক্সপেক্ট করতে পারি যে ম্যানুফ্যাকচারিংয়ে ওয়েজ কমে যাবে এবং ওখানে এমপ্লয়মেন্ট কম পড়বে। তো এখান থেকে একটা রিস্ক আছে। কিন্তু এই রেয়ার আর্থ করিডোর ক্রিয়েট করাতে বা এগুলোকে ইনসেন্টিভাইজ করাতে একটা আমরা ওই যেই কস্ট কাটটা এক্সপেক্ট করছিলাম, সেটা আমরা পেতে পারি, যে বেনিফিট হয়ে যেতে পারে ওটা এখন।